আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকে আমরা এসইও এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অন পেজ এসইও নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি এসইও কে ২ টা পার্টে ভাগ করা হয় অ্যান্ড এগুলোর মধ্যে একটা হচ্ছে অন পেজ এসইও অ্যান্ড আরেকটা হচ্ছে যে টেকনিক্যাল এসইও। তো এর মধ্যে যেই পার্টটাকে বেশি ফোকাস করা হয় অথবা আপনি বলতে পারেন যে যেই পার্টটার উপর বেস করে যে ওয়েবসাইটগুলো আছে ওগুলা বেশিরভাগ র‍্যাংক হয়ে থাকে সেটা হচ্ছে অন পেজ এসইও। তো এই অন পেজ এসইওটা কি অ্যান্ড এটার যে এলিমেন্ট গুলো আছে অ্যান্ড অন পেজ এসইও অপটিমাইজেশন কিভাবে করে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো বেসিক্যালি অন পেজ এসইওটা কি? অন পেজ এসইওটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যতগুলা যে কনটেন্ট আছে ওগুলাকে অপটিমাইজ করাকে আপনার অন পেজ এসইও বা অন পেজ এসইও অপটিমাইজেশন বলা হয়। অ্যান্ড ওই কনটেন্ট গুলোর দ্বারাই আপনার যে সার্চ ইঞ্জিন গুলো আছে সাপোজ গুগল অর ইয়াহু অথবা বিং এইসব সার্চ ইঞ্জিন গুলা আপনার ওয়েবসাইটের কনটেন্ট গুলো অথবা আপনি আপনার ওয়েবসাইটে কি প্রোভাইড করতেছেন সেগুলো বুঝতে পারেন। অ্যান্ড এই অন পেজ এসইওটার মধ্যে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ এলিমেন্টস আছে। তো এখন আমরা এই গুরুত্বপূর্ণ এলিমেন্ট গুলোকে জানবো যেগুলাকে একসাথে করলে আপনি অন পেজ এসইও অথবা অন পেজ এসইও অপটিমাইজেশন বলতে পারবেন। তো ফার্স্ট এ আমি যেটাকে প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। অর্থাৎ আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, সাপোজ আমি যদি অ্যাজ ইউজুয়াল এখানের মধ্যে ফুড লিখে যদি সার্চ করি, তাহলে আমার এখানে যে ধরনের ওয়েবসাইট গুলো আসুক না কেন, আমরা কি লিখতে পারি? আমরা ফার্স্ট এ লিখতে পারি যে আমাদের ওয়েবসাইটে এখানে একটা টাইটেল দিছে। তো এটাকে মূলত আপনার টাইটেল ট্যাগ অথবা টাইটেল বলা হয়। অ্যান্ড এই টাইটেল গুলার মধ্যে কিন্তু আপনার যে কিওয়ার্ড গুলা আছে, যে সাব কিওয়ার্ড গুলো আছে, আরো বিভিন্ন যে নেসেসারি ডাটা গুলো আছে এগুলা ইউজ করা হয়। সো যারা কিওয়ার্ড কি এন্ড কিওয়ার্ড কেমনে ইউজ করে সেটা জানেন না, তাহলে আমার অলরেডি এই বিষয় নিয়ে একটা ভিডিও আছে। সো আপনারা এটা দেখে নিতে পারেন। সো এটা হচ্ছে গিয়ে টাইটেল ট্যাগ, যেটা আমরা যখন Google এর মধ্যে সার্চ দিয়ে থাকি অ্যান্ড আমাদের সামনে যে ওয়েবসাইট গুলো আসে বা ওয়েব পেজ গুলো আসে সেগুলার যে টাইটেলটা আমরা দেখতে পারি এটাকেই মূলত আপনি টাইটেল ট্যাগ বলতে পারেন। দেন হচ্ছে যে মেটা ডেসক্রিপশন। সো মেটা ডেসক্রিপশনটা সিমিলার, আপনি যখন কোনো কিছু নিয়ে সার্চ দিবেন তখন আপনি এই যে এই মেটা ডেসক্রিপশন, এই যে অথবা এখানে যে লেখাটা দেখতে পারতেছেন, যে ডেসক্রিপশনটা দেখতে পারতেছেন, এটাকে মেটা ডেসক্রিপশন বলে। তো বিভিন্ন পেজের জন্য আপনার আলাদা, আলাদা মেটা ডেসক্রিপশন ইউজ করা হয়। কারণ হচ্ছে যে আপনার বিভিন্ন পেজের আ আ যে টপিক গুলো আছে সেগুলো আলাদা হয়ে থাকে। অ্যান্ড এই মেটা ডেসক্রিপশন দ্বারাই Google আসলে আপনার ওয়েবসাইটের যে কনটেন্ট গুলো আছে অথবা আপনি বলতে পারেন যে শর্ট সামারি আছে সে বুঝতে পারে। যেমন আমি এখানে ফুড লিখে সার্চ করছি। তার মানে হচ্ছে আমি ফুড নিয়ে জানতে চাচ্ছি। তাই আমাকে Google সেসব ওয়েবসাইট দেখাইছে যেগুলার মেটা ডেসক্রিপশন এর মধ্যে ফুড আছে। যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানের মধ্যে যদি আমি দেখাই তাহলে এই যে টেক্সটটার মধ্যে এই যে ফুড ওয়ার্ডটা আছে এন্ড এটাকে আলাদা করে ওরা বোল্ড করে দেখা যাচ্ছে যে তুমি যেটা সার্চ করছো সেটা এই ওয়েবসাইটের মধ্যে তুমি পেতে পারো। এটা এজন্যই মেটা ডেসক্রিপশন অন পেজেস এরও অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সো এরপরে হচ্ছে কিওয়ার্ড। সো কিওয়ার্ড কি? এটা আমি অলরেডি একবার একটা ভিডিওতে বলছিলাম। সো আপনারা ওই ভিডিওটা দেখে ফেলতে পারেন। সো আমি যদি আবার সামারি করি, সো কিওয়ার্ডটা হচ্ছে এই যে আমরা যেটা Google এর মধ্যে লিখে সার্চ দিই সেটাই কিন্তু কিওয়ার্ড। অ্যান্ড এটার উপর বেস করে কিন্তু আপনি অনেকভাবে কিওয়ার্ডটাকে ভাগ করতে পারেন। যেমন সাব কিওয়ার্ড অ্যান্ড প্রাইমারি কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড, শর্ট টেইল কিওয়ার্ড। তো প্রাইমারি কিওয়ার্ড ওগুলোকে বলা হয় যেগুলা আপনি মূলত যেটা আপনার মেইন কিওয়ার্ড অথবা প্রধান কিওয়ার্ড যেটার উপর আপনি র‍্যাংক করতেছেন সেটাকে আপনার প্রাইমারি কিওয়ার্ড বলে। অ্যান্ড ওই রিলেটেড কিওয়ার্ড গুলোকে আপনার সাব কিওয়ার্ড বলে। যেমন আমি যদি ফুড লিখছি অ্যান্ড ফুডের সাথে যদি আমি আলাদা কিছু এড করি অথবা আমি চাচ্ছি যে ফুডের পাশাপাশি আমি এই জিনিসটাতেও র‍্যাংক করব, তাহলে হচ্ছে যে ওটা আমার সাব কিওয়ার্ড। দেন হচ্ছে যে আপনার যদি ১ বা ২ ওয়ার্ডের মধ্যে হয়ে থাকে তাহলে ওটাকে শর্ট টেইল কিওয়ার্ড বলে। অ্যান্ড ২ বা এর বেশির ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে ওগুলাকে আপনার লং টেইল কিওয়ার্ড বলা হয়। সো এই যে প্রাইমারি সেকেন্ডারি কিওয়ার্ড। এরপর হচ্ছে হেডার ট্যাগ। সো এটা দেখানোর জন্য আমি যদি সাপোজ একটা ওয়েবসাইটের মধ্যে চলে যাই, যেমন এই গুড ফুড, এটার মধ্যে চলে যাই। তো যারা ডেভেলপার আছেন এই ওয়ার্ডটার সাথে খুবই পরিচিত। H1 and H2 and H3 ট্যাগ, এছাড়াও আরো অনেকগুলো ট্যাগ আছে।
সো এগুলা মূলত একটা HTML ট্যাগ অ্যান্ড H1 ট্যাগ দ্বারা যেটা মূলত বোঝায় আপনার যে ওয়েবসাইটের যে পেজটা আছে, ওই পেজটার মধ্যে যে সবচাইতে বড় টেক্সটটা আছে অথবা যে হেডিং সবচাইতে বড় টাইটেলটা আছে, সেটাকে আপনার H1 ট্যাগ বলা হয়। যেমন আমি যদি এখানের মধ্যে আসি তাহলে যদি আমি লক্ষ্য করি এটা সবার উপরে আছে অ্যান্ড অন্যগুলোর তুলনায় এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা কিন্তু সবচাইতে সাইজের দিক দিয়েও বড়, অথবা আপনি বলতে পারেন যে এই টেক্সটকে আলাদাভাবে বোল্ড করে হাইলাইট করে আছে। তো ওই ধরনের টেক্সটগুলোকে আমরা H1 ট্যাগ বলি। অ্যান্ড এরপরে যে টেক্সটটা সবচাইতে বেশি বড় অথবা যে টেক্সটটাকে সবচাইতে বেশি হাইলাইট করা আছে সেটাকে আমরা H2 ট্যাগ, অ্যান্ড এভাবে করতে, করতে আমরা H6 ট্যাগ পর্যন্ত যেতে পারবো। অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইটে যাই তখন আমরা আ আ আ ৬ ধরনের হেডিং টাইটেল দেখি। ফার্স্ট একটা হচ্ছে H1, দেন H2, H3, H4, H5 অ্যান্ড সবার শেষে হচ্ছে H6 অ্যান্ড এরপরে যত লেখাগুলো আছে সবগুলাকে ডেসক্রিপশন হিসেবে কাউন্ট করা হয়। আচ্ছা। এরপরে হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। তো ইউআরএল স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে ধরেন আমি যখন এই ওয়েবসাইটটাতে আছি তাহলে আমি যদি একটু সার্চ বারের দিকে লক্ষ্য করি তাহলে আমি দেখতে পারবো যে এই ওয়েবসাইটের এতটুকু হচ্ছে আমার মেইন ইউআরএল অ্যান্ড এই মেইন ইউআরএল পরে আমি যে এখানে কোয়েশ্চেন মার্কটা আছে এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমার আননেসেসারি ইউআরএল, অথবা আপনি বলতে পারেন যে এই ধরনের ইউআরএল গুলা কোনো ধরনের ব্লগের মধ্যে আহ থাকা দরকার লাগে না, অথবা এটা না ইউজ করলে আমি যদি এটা যদি না ইউজ করে যদি এই ওয়েবসাইটটার এতটুকুর মধ্যে যদি আসি, আমি কিন্তু সেম জিনিসটা অথবা আপনি সেম ওয়েব পেজের মধ্যে কিন্তু চলে আসতে পারবো। তো এটা হচ্ছে ইউআরএল স্ট্রাকচার অ্যান্ড অথবা আপনি যদি আরেকটু লক্ষ্য করেন এখানের মধ্যে যে স্ল্যাশটা আছে, স্ল্যাশটা বলতে আমি এই ওয়েবসাইটের এই পেজটার মধ্যে আছি। যেমন আমি যদি এই ওয়েবসাইটের যদি মেইন যেটা ডোমেইন আছে, মেইন ডোমেইনের পেজ যদি চলে যাই, এটা হচ্ছে আমাদের মেইন ডোমেইন পেজ অ্যান্ড এই হেলথ, যেমন আমাদের এখানে হেলথ আছে অ্যান্ড এই হেলথ এর আন্ডারে আমরা যদি এই হেলথ টপিকস এর আন্ডারে আবার ওয়েলবিং এর মধ্যে যদি চলে যাই, তখন আমি কিন্তু এখানে দেখতে পারতেছি যেমন আমার ইউআরএল এর মধ্যে শো করতেছে আমি হেলথ এর আন্ডারে ওয়েলনেস এর মধ্যে আছি অ্যান্ড এই স্ল্যাশ দ্বারা আমরা একেকটা ডিফারেন্ট, অর্থাৎ এই পেজের ভিতরে আমরা এই পেজের মধ্যে আছি এটাকে আমরা ডিফাইন করতে পারি। সাপোজ আমি যদি অন্য কোনো একটা যদি পেজের মধ্যে যাই তাহলে সাপোজ আমি এই হেলথ এর মধ্যে ট্রেনিং অ্যান্ড ফিটনেস এর মধ্যে যদি চলে যাই, আমি আবার ফিচারের মধ্যে আমরা ফিটনেস নিউট্রিশন এর মধ্যে আছি। তো এগুলাই হচ্ছে মূলত ইউআরএল স্ট্রাকচার অ্যান্ড আপনি যদি আপনার ওয়েবসাইটের যে ইউআরএল স্ট্রাকচার আছে ওই ইউআরএল স্ট্রাকচারকে যদি আপনি যদি ভালোভাবে যদি অপটিমাইজ না করেন অথবা ভালোভাবে যদি ইউটিলাইজ না করতে পারেন, তখন কিন্তু আপনার ওয়েবসাইটের ইন্ডেক্সিং চার্জ কিন্তু অনেক কমে যাবে। যেটা হচ্ছে টেকনিক্যাল এসইও পার্ট। সো বেসিক্যালি অন পেজ এসইও পার্ট হিসেবে আপনি এতটুকু জেনে নিতে পারেন যে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএল স্ট্রাকচারটা আছে সেটাকে ভালোভাবে ইউজ করতে হবে। অর্থাৎ আমরা যখনই কোনো একটা আমাদের মেইন ডোমেইন সেটার আন্ডারে সাপোজ আমরা একটা পেজ অথবা আমরা একটা প্যারেন্ট পেজ সিলেক্ট করে দিব। যেমন আমি এটা আমার মেইন ডোমেইন, এই হেলথ এর আন্ডারে আমরা যদি আমাদের এই যে হেলথ টপিকস আছে এন্ড এটার আন্ডারে যদি আমি ওয়েলবিং এ যাই, তো আমি ওয়েলনেস পেজে আছি বাট এটার প্যারেন্ট পেজ হচ্ছে হেলথ। অথবা আমি যদি নরমালি কনট্যাক্ট পেজেও যদি যাই, যদি এখান থেকে দেখো অথবা আমি এখানে সাইন ইন এ যদিও যাই, আমি এখন লগইন অথবা সাইন ইন পেজের মধ্যে আছি অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন এখানের মধ্যে আবার যে এক্সট্রা যে জিনিসগুলো আছে এগুলো চলে আসছে। আমি যদি আবার এটাকে রিমুভ করে দিই আমি কিন্তু সেম পেজে আছি। আপনারাও চেষ্টা করবেন এই যে এক্সট্রা যে কোয়েশ্চেন মার্কের পরে যে এক্সট্রা জিনিসগুলো থাকে ওগুলো আপনার পেজের ইউআরএল স্ট্রাকচারের মধ্যে ইউজ না করার। তো এরপর হচ্ছে কনটেন্টের মান ও প্রাসঙ্গিকতা। অর্থাৎ হচ্ছে আমরা এসইও এর মধ্যে সিমান্টিক কনটেন্ট নামে একটা জিনিস আছে। অ্যান্ড সিমান্টিক কনটেন্টটা কি? ধরেন আমি যদি এখানে যদি বডি বিল্ডিং লিখে যদি সার্চ করি, তাহলে আমার এখানে bodybuilding.com এখানের মধ্যে আছে। সো আমি এখানে বডি বিল্ডিং এর মধ্যে যদি যাই, সো এটা একটা বডি বিল্ডিং এর একটা ইয়া। সো আমি যদি যখন এখানের মধ্যে আসি, তখন আমি এখানে বিভিন্ন ধরনের কনটেন্ট দেখতে পারবো। যেমন হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ডেসক্রিপশন আছে, হেডিং টেক্সট আছে, অথবা আপনি বলতে পারেন যে এখানে বিভিন্ন ধরনের ইমেজ আছে। তো অনেক সময় কি হয় আমরা যখন একটা ওয়েবসাইটের মধ্যে যাই, একই ইমেজ অথবা একই কনটেন্ট ডুপ্লিকেট করে থাকে। যেমন আমি এই সেকশনটা দেখলাম অ্যান্ড এই সেম সেকশনটা যদি আমি আবার দেখি, আমার তো কিন্তু ভালো নাও লাগতে পারে। অথবা এই যে সেম লেখাটা যদি দেখছি এটা যদি আমি বারবার দেখতে থাকি, তাহলে কিন্তু আমার থেকে এই লেখাটা অথবা ভালো নাও লাগতে পারে। অথবা আমি যদি আপনি বলতে পারেন আমি সাপোজ এখানে বডি বিল্ডিং দেখতে আসছি অ্যান্ড এখানে বডি বিল্ডিং এর জায়গায় যদি আমাকে জিম ট্রেনিং অথবা
জিমট্রিক না, সরি। আমাকে যদি অন্য কোনো একটা রিলেভেন্ট টপিক দেখানো হয়, যেমন হেলথ অথবা আপনি যদি বলতে পারেন ওয়েলনেস এর যে টপিক গুলা সেগুলো যদি আমাকে দেখানো হয়, তখন ওই কনটেন্টটা কিন্তু আমি ভালো ফিল করব না। কারণ আমি এই যে ওয়েবসাইটটাতে আসছি, এখানের মধ্যে আমি আসছি হলো যে বডি বিল্ডিং আছে এগুলো সম্পর্কে জানার জন্য। অ্যান্ড এই বডি বিল্ডিং টপিকের পাশাপাশি যদি ইউজ করা হয় সেটা আলাদা ব্যাপার। বাট আপনি যদি বডি বিল্ডিং জিনিসটা যদি এখানে নাই পাই, এখানে যদি বডি বিল্ডিং এর জায়গায় যদি অন্যান্য টপিককে বেশি প্রাধান্য দেওয়া হয়, তখন কনটেন্টের মান অথবা ওই কনটেন্টটা কিন্তু আমাদের সাথে প্রাসঙ্গিক হয় না। তো এটাকে বলা হয় কনটেন্টের মান ও প্রাসঙ্গিকতা, বা অথবা আপনারা এটাকে সিমান্টিক কনটেন্টও বলতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে ইমেজ অল্টারনেটিভ টেক্সট। আচ্ছা, তো এই ইমেজ অল্টারনেটিভ টেক্সটটা কি? সাপোজ এখানে একটা ইমেজ আছে, আমি যদি এটাকে যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমি এখানে রেসপন্সিভ ভার্সনটাকে অফ করে দিই, এখানে সিলেক্ট করে ইমেজের যে অপশনটা আছে ইমেজ থেকে গেলাম। আচ্ছা, তো এখানে তারা ইমেজের যে অল্টারনেটিভ ট্যাগটা আছে সেটা তারা ইউজ করছে কিনা। উম উম, আচ্ছা, তো বেসিক্যালি ইমেজ এই যে অল্টারনেটিভ ট্যাগটা আছে অথবা আপনি যদি যেটা ইমেজ অল্টারনেটিভ টেক্সট যেটাকে বলতেছেন, অনেক সময় কি হয় আমরা যখন একটা ওয়েবসাইটের মধ্যে যাই, আমাদের যদি ইন্টারনেট কানেকশন যদি ভালো না থাকে অথবা ওদের ইমেজের যদি সোর্স ফাইলে যদি কোনো সমস্যা না থাকে, আমরা একটা লেখা দেখতে পারি অথবা ওই ইমেজটা রিলেটেড আমরা কিছু ইনফরমেশন দেখতে পারি। ওরা এখানে কোনো এরকম কোনো ইনফরমেশন ইউজ করে নাই। তো অনেক সময় এ ধরনের প্রবলেমগুলো একটা ওয়েবসাইটে হয়ে থাকে যে আমি একটা ইমেজের একটা ওয়েবসাইটে গেলাম অ্যান্ড ওই ইমেজটা রিলোড হতে দেরি হলে আমরা ওই ইমেজটা সম্পর্কে একটা ইনফরমেশন দেখতে পারি। ওইটাই হচ্ছে ইমেজ অল্টারনেটিভ ট্যাগ। অথবা আমরা যখন গুগলের মধ্যে যদি কিছু লিখে সার্চ দিই, যেমন আমি যদি এখানে আবার যদি বডি বিল্ডিং লিখে যদি সার্চ দিই ফার্স্টের দিকে, এই যে বডি বিল্ডিং এটা যদি সার্চ দিই, আমি এখানের মধ্যে ইমেজের মধ্যে কিন্তু বডি বিল্ডিং এর ইমেজগুলো পাবো। কারণ হচ্ছে যে এই ইমেজগুলোর অল্টারনেটিভ টেক্সটের মধ্যে কিন্তু কোনো না কোনো ধরনের আ এই বডি বিল্ডিং ওয়ার্ডটা কিন্তু গুগল পাইছে। যার কারণে এই গুগলটা কি করছে, তাদেরকে এখানের মধ্যে শো করতেছে ইমেজ নামের আলাদা একটা ফিচার সেকশনে। আমি যদি এই ওয়েবসাইটের মধ্যে যদি যাই অ্যান্ড এখানের মধ্যে আমি কিন্তু এই যদি এই যে দেখেন এই ইমেজটা আছে, এই ইমেজটার মধ্যে কিন্তু একটা ওকে। তো এই ইমেজটার মধ্যে কিন্তু এই বডি বিল্ডিং ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। যদি এখানের মধ্যে আমরা যদি চেক করি একটু করে, আচ্ছা, তো বেসিক্যালি ইমেজ অল্টারনেটিভ টেক্সটটা আপনার যে আইএমজি ট্যাগ আছে, অথবা আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব তখন আমরা ওয়ার্ডপ্রেসে আপলোড ফাইলের মধ্যে দেখাই দিতে পারবো। সো আমি যদি একটু দেখাই আমার ওয়েবসাইটে, তো এই যে ম্যাপ ওকে, এন্ড এই যে মিডিয়ার মধ্যে আছে। সাপোজ আমি যদি এটাকে যদি একটু ইউজ করি, এই যে দেখেন আমি যখন ওয়ার্ডপ্রেসের মধ্যে কোনো একটা ফাইল আপলোড করব, তখন আমার এখানে কিন্তু অল্টারনেটিভ টেক্সটের একটা অপশন থাকবে। অর্থাৎ এই ইমেজটা যদি রিলোড হতে সমস্যা হয়, এই যে অথবা এই ইমেজটার বিপরীতে কোন একটা টেক্সট যেটা এই ইমেজটাকে ডিফাইন করবে, অর্থাৎ আমি যে এটা একটা কোটের একটা আইকন, এন্ড এটাকে আমি অল্টারনেটিভ টেক্সট হিসেবে এটাকে ইউজ করছি। কারণ হচ্ছে যে এই কোট এটা দেখার পরে কেউ ধারণা করতে পারবে যে এটা হয়তোবা কোট রিলেটেড কিছু, অর্থাৎ কোট আইকন হতে পারে অথবা কোনো কোটের লাইন হতে পারে। তো এটাই হচ্ছে বেসিক্যালি অল্টারনেটিভ টেক্সট। এন্ড এই আমি যখন এই কোড ওয়ার্ডটাকে ইউজ করব, তখন আমি যখন এখানের মধ্যে গুগলের মধ্যে এই কোড লিখে যখন সার্চ করব, তখন আমরা কিন্তু এই কোড রিলেটেড জিনিসগুলো পাবো। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে ইন্টারনাল লিঙ্কিং। তো এটা হচ্ছে অন পেজ এসইও যে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো ইন্টারনেট র্যাঙ্কিং বিষয়টা কি, আমি যদি এবার যদি একটু যদি আমি যদি গ্রোসারি লিখে যদি সার্চ দিই, সাপোজ গ্রোসারি লিখে যদি সার্চ দিই, এন্ড এখানের মধ্যে আমার এখানে বিলিভারি নামের এই ওয়েবসাইটটার মধ্যে যদি যাই, তো এখানের মধ্যে আসার পরে কিন্তু আমরা অনেকগুলা কনটেন্ট দেখতে পারতেছি। এন্ড এটা একটা হচ্ছে গিয়ে আপনার একটা পেজ। আমি যদি এটার মেইন ওয়েবসাইটের মধ্যে যদি যাই, তো এটা হচ্ছে যেটা মেইন ওয়েবসাইট।
এখন এই ওয়েবসাইটের মধ্যে আসার পর কিন্তু আমরা অনেকগুলা লিঙ্কিং দেখতে পারবো। লিঙ্কিং মানে কি? যেমন আমি এই পেজের মধ্যে আছি অ্যান্ড আমি যদি এখানে একটা লিঙ্ক শো করতেছে, আমি যদি এখানের মধ্যে যদি ক্লিক করি, আমি এই প্রোডাক্টের আলাদা একটা পেজের মধ্যে কিন্তু চলে যাবো। তো এই জিনিসটাকে বলা হয় আপনার বেসিক্যালি লিঙ্কিং। অ্যান্ড এই লিঙ্কিংটা যখন আপনার ওই যে আম ওয়েবসাইটের মধ্যে করা হয় তখন এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং। অর্থাৎ আমি যখন এই পেজের মধ্যে যেতে যাবো, আমি যদি ডোমেইনের দিকে যদি খেয়াল করি, আমি ডোমেইনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি কিন্তু অন্য পেজে চলে যাচ্ছি। বাট এই ডোমেইন অথবা এই ওয়েবসাইটের অন্য পেজের মধ্যে চলে যাচ্ছি। অ্যান্ড এরপরে যদি আমরা যদি আরেকটু লক্ষ্য করি, আমি যদি এখানে যদি কোনো লিঙ্ক থাকে অ্যান্ড আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করে দেখতে পারবেন যে আমার ডোমেইনটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ দুটোটাই কিন্তু লিঙ্কিং। বাট এই লিঙ্কটাকে যখন আমি ক্লিক করবো, আমি এই ডোমেইনের মধ্যে থেকে যাব অথবা এই ডোমেইনের এই ওয়েবসাইটেরই অন্য একটা পেজের মধ্যে চলে যাবো। সেটা হতে পারে প্রোডাক্ট পেজ অথবা ক্যাটেগরি পেজ অথবা যেকোনো ধরনের পেজে কিন্তু হতে পারে। কিন্তু আমি যখন এই লিঙ্কটাতে ক্লিক করছি তখন আমার কি? আমি এই বিলিভারি ওয়েবসাইট থেকে প্লে স্টোরের মধ্যে চলে গেছি। অর্থাৎ আমার ডোমেইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এগুলাই মূলত হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কিং। এই যে আপনার যে ওয়েবসাইটটা আছে, এটার মধ্যে যদি আপনার ওয়েবসাইটের পেজের সাথে একটা পেজের আরেকটা পেজের লিঙ্কিং করা হয়, তাহলে হবে ইন্টারনাল লিঙ্কিং। অ্যান্ড এরপর যদি আপনার ওয়েবসাইটের একটা যে পেজগুলো আছে, সেগুলোর বাহিরে যদি অন্য কোনো একটা ওয়েবসাইট অথবা অন্য কোনো একটা ডোমেইন অথবা অন্য একটা লিঙ্কের সাথে যদি লিঙ্কিং করা হয়, তাহলে ওটা হবে এক্সটার্নাল লিঙ্কিং। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলেস। তো মোবাইল ফ্রেন্ডলেসটা কি? আমি যদি এই ওয়েবসাইটে যদি দেখাই, আমরা যখন একটা ওয়েবসাইট মোবাইলের মধ্যে ওপেন করি তখন আমাদের জিনিসগুলো কিন্তু অনেক সময় একরকম হয় না। সাপোজ আমি এটা যদি নরমালি এটা হচ্ছে আমার নরমাল ওয়েবসাইট অ্যান্ড আমি যদি এটাকে যদি মোবাইলের জন্য ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ছোট স্ক্রিনের জন্য এটা এদের যে সাইজটা আছে সেটা এটা পাল্টাতেছে। আমি যদি রেসপন্সিভ ডেফিনিশনে দেখি, তাহলে দেখতে পারবেন আমি যখন এটা ডিভাইসের সাইজটা যখন কম বেশি হবে তখন এদের যে ফ্রেন্ডলিনেস অথবা আপনারা বলতে পারেন যে এদের যে ইউজার ইন্টারফেস এটা কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকবে। অর্থাৎ আমার যদি বড় স্ক্রিন হয় এটা আমার এরকম দেখাবে। অ্যান্ড এটা যদি আবার ছোট স্ক্রিন হয় আমার যে নেভিগেশনটা সাপোজ এখানে যে আমরা নেভিগেশনটা দেখতে পারতেছি, এটা আপনারা দেখতে পারতেছেন যে কি এখানের মধ্যে এটা নরমাল এখানে একটা যে বার্গার মেনু হিসেবে এখানে এরা সেভ হয়ে গেছে। তার পাশাপাশি আমাদের যে ইমেজগুলো আছে অথবা এই যে প্রোডাক্টের সাইজগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এগুলোকে বলা হয় মোবাইল ফ্রেন্ডলিনেস। শুধুমাত্র মোবাইল ফ্রেন্ডলিনেস না, আপনার ওয়েবসাইটটাকে সবসময় চেষ্টা করবেন মোবাইলের পাশাপাশি ট্যাব এবং অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেগুলোর জন্য আপনার পারফেক্টলি ফ্রেন্ডলিনেস না করতে। কারণ হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি অথবা যদি রেসপন্সিভ না হয়, তখন কি হবে? আপনার ওয়েবসাইটের কনটেন্ট গুলা এলোমেলো হয়ে যাবে। অ্যান্ড যারা ইউজার আছে তারা কিন্তু আপনার ওই কনটেন্ট গুলাকে ভালোভাবে অ্যাক্সেস করতে পারবে না। আমরা মোবাইল ফ্রেন্ডলিনেস দেখলাম। এরপর হচ্ছে পেজ লোড স্পিড। তো পেজ লোড স্পিডটা কি? আমি যদি এটা যদি একটু রিলোড দিয়ে দেখাই, আমি যদি একটু রিলোড দিয়ে দেখাই, আচ্ছা আমি এটা রিলোড না দিয়ে আমি নতুন একটা ওয়েবসাইট অ্যান্ড এবার আমি আবার গ্রোসারি লিখে সার্চ করব। এবার আমি নতুন একটা ওয়েবসাইটে যাব। সাপোজ আমি এখানে মেসেজ কমিউনিটি গ্রোসারি এটার মধ্যে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি কি এটা হালকা একটু টাইম নিয়ে এটা আমাদের Google থেকে এখানে রিডাইরেক্ট হইছে। তো যে টাইমটা ওরা Google থেকে এখানে রিডাইরেক্ট হতে নিছে ওটাকে বলা হয় পেজ লোড স্পিড। অথবা আপনি নরমালি বলতে পারেন যে স্পিডে আপনার ওয়েবসাইটটা লোড হবে, আমি যদি রিলোড দিই আমার যে টাইমটা লাগতেছে অথবা যে স্পিডে আমার এই ওয়েবসাইটটা লোড হচ্ছে এটাকে আপনার লোডিং স্পিড বলা হয়। যেমন আমি যদি অন্য একটা ওয়েবসাইটের মধ্যে যাই, ডেলিভারও এই ওয়েবসাইটের মধ্যে যদি যাই তখন সেইটা এখানে আমাকে ক্যাপচা দেখাচ্ছে। সো এরপর এখন এটা রিডাইরেক্ট হতে এখন এটা রিলোড হতে যে টাইমটা লাগছে এটাকে আপনার মূলত লোডিং স্পিড বলে। সো আশা করি এটাও বুঝে গেছেন। এরপর হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। ইউজার এক্সপেরিয়েন্স অ্যান্ড মোবাইল ফ্রেন্ডলিনেস এটা প্রায় একই জিনিস অনেকে বলে থাকে। বাট মোবাইল ফ্রেন্ডলিনেস অ্যান্ড এই ইউজার এক্সপেরিয়েন্স কিন্তু কোনোভাবে এই একই জিনিস না। ইউজার এক্সপেরিয়েন্সটা কি? ইউজার এক্সপেরিয়েন্সটা হচ্ছে সাপোজ আপনি যখন একটা গ্রোসারি ওয়েবসাইট অথবা আপনি দারাজের ওয়েবসাইটে কখন যাবেন? তো আমি যদি দারাজের ওয়েবসাইটে আমি তখনই যাবো যখন আমি কোন এক জিনিস একটা কিনতে চাইবো। সাপোজ আমি এই যে প্রোডাক্টটা কিনতে যাচ্ছি অ্যান্ড এই সেজন্য আমি এখানে দারাজের ওয়েবসাইটে আছি। এখন এখানে আসি যদি আমি এই দারাজের এই প্রোডাক্টটা
আ নাই পেয়ে থাকি অথবা এটা খুঁজতে যদি আমার থেকে যদি লেট হয় তখন কিন্তু আমি এই দারাজ থেকে কিন্তু শিফট হয়ে যাবে। আমি কিন্তু দারাজের বদলে অন্য কোনো একটা দোকান অথবা আপনি বলতে পারেন যে ই-কমার্স প্ল্যাটফর্ম চুজ করে থাকবো। নরমালি আমরা যখন কি হয় আমরা যখন কোথাও মার্কেট করতে যাই, একটা দোকানের মধ্যে যাই। এখন ওই দোকানের মধ্যে যখন আমরা একটা জিনিস পছন্দ হয় অ্যান্ড ওটা যদি আমরা যদি সাপোজ একটু চেঞ্জিং একটা কিছু যদি আমরা পেতে চাই অ্যান্ড ওটা যদি আমাদেরকে দিতে হয় তখন আমরা কি করি? আমরা হয় ওই দোকানটাতে চলে যাই অথবা আমরা কি ওই দোকানটার উপর একটা ব্যাড রিভিউ করি। কারণ ওদের টাইমটা কিন্তু বেশি লাগতেছে অথবা আমি যেটা চাচ্ছি মেইনলি সেটা কিন্তু পেতে পারছি না। তো সাপোজ আমিও সেম এখানে এই প্রোডাক্টটা নিতে আসছি অ্যান্ড এই প্রোডাক্টটা আমি খুঁজে পাচ্ছি না অথবা খুঁজে পেতে অনেক লেট হচ্ছে। তো এই বিষয়গুলোকে কিন্তু ইউজার এক্সপেরিয়েন্স বলা হয়। অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা আছে ওটার যে ইউজার গুলা আসবে, কেন আসবে অ্যান্ড এটা আসার পরে যে ইনটেন্ট নিয়ে আসবে সেই ইনটেন্টটা সাকসেস হচ্ছে কিনা সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে ইউজার এক্সপেরিয়েন্স এর মধ্যে। হ্যাঁ, সাপোজ এরা যদি চাইতো আ এই প্রোডাক্টটা কিন্তু সামনের এই ফ্রন্ট পেজে না দিয়ে অন্য কোনো একটা পেজে দিতে পারত। তারা এটা এখানে কেন দিছে? কারণ হচ্ছে এই যে প্রোডাক্ট আছে এটা নিয়ে এখন হয়তোবা ফেমাস বেশি আছে অথবা এই প্রোডাক্টটা বেশি চলছে। তো সাপোজ ওরা চিন্তা করছে যে এই প্রোডাক্টটা হয়তোবা অনেক মানুষের কাছে লাগতে পারে। তো তাই তারা কি করছে? এই প্রোডাক্টটাকে আ আ সামনে নিয়ে আসছে। অ্যান্ড কয়েকদিন পর যদি অন্য কোনো একটা প্রোডাক্টের প্রয়োজনীয়তা বেশি বেড়ে যায় তখন তারা কি করবে? এই প্রোডাক্টটাকে সরিয়ে ওই যে প্রোডাক্টটার যে প্রয়োজনীয়তা বেশি পে বে আ বেড়ে গিয়েছে, তো ওই প্রোডাক্টটাকে তারা ফার্স্ট পেজে নিয়ে আসবে। কারণ হচ্ছে যে আ ওই প্রোডাক্টটা মানুষ কিনতে বেশি আগ্রহী। সো এই ব্যাপারগুলোকে আপনার ইউজার এক্সপেরিয়েন্স বলা হয়। সো আশা করি এটা বুঝে গেছেন। এরপর হচ্ছে আ তিন আ এরপরে হচ্ছে আমাদের স্কিমা মার্কআপ অ্যান্ড ক্যানোনিকাল ট্যাগ। ফার্স্ট অফ অল স্কিমা মার্কআপটা কি? স্কিমা মার্কআপটা একটা একটু ক্রিটিক্যাল থিংকিং এ আপনাকে চিন্তা করতে হবে। যখন আমরা Google এর মধ্যে কিছু লিখে নিয়ে যদি সার্চ দিই, আমরা সাপোজ এসইও লিখে যদি সার্চ দিই, তখন আমাদের আ সা নো সরি আমরা যদি একটু আচ্ছা আমরা যদি পোর্টেবল এসএসডি এটা লিখে যদি আমরা সার্চ দিই, তখন আমাদের এখানের মধ্যে অনেক কিছু কিন্তু আমাদের এখানে শো করবে। সাপোজ আমি যখন এটা লিখে সার্চ দিছি, তখন আ আম আচ্ছা। তো যখন আমরা কোনো কিছু একটা লিখে যখন সার্চ দিই সার্চ দেওয়ার পরে আমাদেরকে এখানে ওই যে প্রোডাক্টটা থাকে, যদি আমরা প্রোডাক্ট নিয়ে সার্চ দিই অথবা কোনো সার্ভিস নিয়ে যদি সার্চ দিই তাহলে ওই প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কিছু ইনফরমেশন কিন্তু আমাদের এই ওয়েব পেজটাতে দেওয়া থাকে। সাপোজ এই যে এই ওয়েবসাইটটা আছে এটা এখন ক্লোজড হয়ে গেছে। গুগল কেমনে বুঝতে পেরেছে এখানে এটা ক্লোজ হয়ে গেছে? তো এই প্রসেসটাকে মূলত স্কিমা বলা হয়। যেমন আমি যদি এটা কপি লিংক অ্যাড্রেস করে যদি আমি যদি schema.org যেখানে মূলত স্কিমা চেক করা হয়, এখানের মধ্যে যদি আমরা স্কিমাস এর মধ্যে যাই, সরি স্কিমাস এর মধ্যে এসে ভ্যালিডেট এর মধ্যে যদি যাই, তখন আমরা যদি এখানে ইউআরএল এর মধ্যে যদি ক্লিক করে যদি আমরা ইউআরএল টা দিই এন্ড রান টেস্ট এন্ড ওকে এই ইউআরএল টা ফাউন্ড না বলতেছে। সাপোজ আমরা একটা ওয়েবসাইট এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে যদি আমরা যদি এখানের মধ্যে আ ভ্যালিডেট করে এন্ড এখানের মধ্যে যদি এটাকে পেস্ট করি রান এ নিউ টেস্ট এর মধ্যে যদি ক্লিক করে আমরা এখানে এটাকে রান টেস্ট এর মধ্যে যদি ক্লিক করি, আচ্ছা যখন আমি এটা লিখে যখন সার্চ করছি অথবা আমি এখানের মধ্যে সাবমিট করছি তখন আমি কি এই যে ওয়েবসাইটটা সম্পর্কে তারা এটা কোডটাকে পুরো ভিতরে এনালাইজ করে এই যে ৩ ধরনের স্কিমা তারা বের করেছে। তো এই স্কিমার মধ্যে যদি আমরা যদি ফার্স্ট ওয়েব পেজের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমরা স্কিমার টাইপ পাবো ওয়েব পেজ। এটার আইডি অথবা এটার ওয়েবসাইট ইউআরএল আমরা এইচটিটিপিএস এটার যে ওয়েবসাইট ইউআরএল এটা পাবো। এন্ড এটার নেম অথবা আমরা যে টাইটেলটা আছে সেটা আমরা এখানে পাবো।
দেন হচ্ছে যে আমরা এটার যে ইমেজেস গুলো আছে সেগুলার ইউআরএল গুলা পাবো। এরপর হচ্ছে এটা কখন এটা পাবলিশ করা হয়েছে, ওয়েবসাইটটা কখন সাবমিট করা হয়েছে গুগলে। এরপর এটার মেটা ডেসক্রিপশন পাবো, এটার ওয়েবসাইটের টাইপ, এটার ইউআরএল এবং এর অন্যান্য যে জিনিসগুলো আছে যেমন এটার ভিতরে যে লিঙ্কিং গুলো আছে যেমন Facebook, Instagram লিঙ্কিং, Pinterest, YouTube এই জিনিসগুলা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। অ্যান্ড এরপরে যদি আমরা যদি এর আগে যে রেটিং যেটা স্কিম আছে এটার রেটিংটা পেয়ে যাচ্ছি। যার কারণে যখন এই ওয়েবসাইটটাকে যখন সার্চ করা হবে গুগলে বুঝতে পারবে এই ওয়েবসাইটটার রেটিংটা হচ্ছে এটা। অ্যান্ড এরপরে আমরা FAQ পেজের আলাদা একটা স্কিমা পাচ্ছি। তো আশা করি মূলত বুঝতে পেরেছেন যে আ এই যে আমরা যে এতক্ষণ ধরে যে কনটেন্ট গুলা দেখছি হেডিং, তারপরে ডেসক্রিপশন অথবা যে ইমেজ, ইউআরএল সো এগুলাকে মূলত আপনি যদি একসাথে করে যদি সাবমিট করেন যার মাধ্যমে গুগল এগুলোর ইনফরমেশন গুলা পাবে। তো এটাকেই মূলত স্কিমা বলে যেটা একটা আপনার জাভাস্ক্রিপ্ট কোড থাকে। অ্যান্ড ওই কোডটার মাধ্যমে যখন আপনি এটাকে ইউজ করবেন তখন গুগল কিন্তু আপনার ওয়েবসাইটের যে ইনফরমেশন গুলা আছে সেগুলো কিন্তু আপনার পেয়ে যাবে। তো মূলত যেগুলো কাস্টম কোডের সাইট গুলা আছে ওখানে যারা ডেভেলপার থাকে তারা এই যে জাভাস্ক্রিপ্ট যে স্কিমা কোড গুলো আছে ওগুলো নিয়ে মূলত কাজ করতে থাকে। কিন্তু ওয়ার্ডপ্রেস অথবা অন্যান্য সিএমএস যেগুলো আছে ওখানে ক্ষেত্রে কিন্তু এই স্কিমাটা আলাদাভাবে করা লাগে না। আপনি যখন কোনো প্লাগইন অথবা কোনো টুল ইউজ করবেন তখন কিন্তু ওই টুলটা কিন্তু আপনাকে একটা স্কিমা জেনারেট করে দিবে। যার মধ্যে আপনার যে টাইটেল থাকবে, কিওয়ার্ড গুলা থাকবে সেগুলা কিন্তু সে আপনি যখন এগুলা ইউজ করবেন সেগুলা থেকে সে এগুলা বের করে কিন্তু একটা স্কিমা জেনারেট করে দিবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। অ্যান্ড ক্যানোনিকাল ট্যাগ আচ্ছা। canonical ট্যাগটা হচ্ছে এটা একটা HTML কোড এই যে ইমেজ অল্টারনেটিভ ট্যাগ সম্পর্কে যেভাবে আমরা জেনেছি। সো এটা একটা HTML ট্যাগ। তো এটা তখনই ইউজ করা হয় যখন সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে। তো ওই ওয়েবসাইটের মধ্যে এটা একটা ই-কমার্স ওয়েবসাইট অ্যান্ড ওটার মধ্যে একটা প্রোডাক্ট আছে। যেমন হচ্ছে যে ওটা পোর্টেবল এসএসডি। আমি যদি আবার পোর্টেবল এসএসডি লিখে যদি সার্চ দিই অ্যান্ড আমি যদি এখানের মধ্যে যদি এখানের মধ্যে যদি যাই অ্যান্ড সাপোজ এটা আপনার ওয়েবসাইট অ্যান্ড এই ওয়েবসাইটের মধ্যে আপনার এর একটা প্রোডাক্ট আছে। সো আমি যদি এটা ভিউ প্রোডাক্ট করি তো এরকম একটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের মধ্যে আছে। এন্ড এই প্রোডাক্টটার জন্য আপনার ওয়েবসাইটের মধ্যে ৩ টা আ ইউআরএল আছে। আপনার ৩ টা ইউআরএল স্ট্রাকচার আছে এই একটা প্রোডাক্টের জন্য। তো তখন হয়তোবা আপনি চিন্তা করতে পারেন যে ৩ টা ইউআরএল কেন করা লাগে? টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে কিন্তু আপনার থেকে কিন্তু মাঝে, মাঝে একটা প্রোডাক্টের জন্য কিন্তু অনেকগুলো ইউআরএল জেনারেট করা লাগতে পারে। তো কিন্তু আপনি যখন এতগুলা ইউআরএল জেনারেট করেন না কেন, বাট আপনার যেটা মেইন প্রোডাক্ট সেটার ইউআরএল একই থাকবে। তো এটা গুগল কেমনে বুঝতে পারবে যে এটা আপনার মেইন প্রোডাক্টের ইউআরএল? তো সেটা বোঝার উপায় হচ্ছে এই রেল আর ক্যানোনিকাল। অর্থাৎ আপনার যেটা ওয়েবসাইটের HTML কোড সেটার মধ্যে যদি আপনি এই রেল ক্যানোনিকাল এই জিনিসটাকে যদি ইউজ করেন তখন কিন্তু আপনার যে গুগল আছে সে কিন্তু বুঝতে পারবে যে আপনার ওয়েবসাইটে যে প্যারেন্ট পেজটা আছে অথবা যে মেইন জিনিসটা আছে, মেইন পেজটা মেইন ইউআরএল আপনার প্রোডাক্টের সেটা কিন্তু এটা। অথবা সাপোজ এখানে যে ইমেজগুলো আছে তো আমি যে কিছুক্ষণ আগে যে ইমেজ অল্টারনেটিভ ট্যাগের কথা বললাম, সো ওই ইমেজ অল্টারনেটিভ ট্যাগ সাপোজ এখানে প্রত্যেকটা ইমেজের জন্য আছে। তো এখানের মধ্যে এই ইমেজটা সাপোজ এটা আমরা ব্লাক কালার দেখতে পাচ্ছি, এটা তারা ব্লু কালার অথবা রেড কালার এরকম ডিফারেন্ট, ডিফারেন্ট কালার তারা ইউজ করতেছে। তো অনেক সময় কি হয় গুগলে বুঝতে পারে না যে মেইন প্রোডাক্ট কোনটা। সো তারা কি করে রেড কালারের একটা প্রোডাক্টের দিয়ে ফেলে ইমেজ দিয়ে ফেলে গুগলের এই ইমেজ সেকশনে। অ্যান্ড যখন ইউজাররা এখানের মধ্যে আসে তখন যারা রেড কালার নিতে আসছিল তারা যখন এই যে ব্ল্যাক কালারটা দেখে তখন তারা কিন্তু আবার কিন্তু ওয়েবসাইট থেকে ব্যাক হয়ে যায়। অর্থাৎ ওই প্রোডাক্টটা না নিয়ে কিন্তু চলে যায়। তো এই প্রবলেমটা এড়ানোর জন্য আপনাদের কিন্তু এই যে ক্যানোনিকাল ট্যাগটা আছে এটা কিন্তু ইউজ করতে হবে। আপনার যেটা মেইন ইমেজ সেই ইমেজের মধ্যে কিন্তু এই যে ক্যানোনিকাল এই যে ট্যাগটা আছে সেটা যদি আপনি ইউজ করেন তাহলে গুগলে কিন্তু বুঝতে পারবে যে আপনার মেইন প্রোডাক্টের ইমেজ কিন্তু এটা। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে এসএসএল বা HTTPS সিকিউরিটি। আমরা অনেক সময় বিভিন্ন নিউজে কিন্তু এই যে ওয়েবসাইট হ্যাক হওয়ার কথা কিন্তু শুনে থাকি। সো অনেকে কিন্তু এসইও স্প্যাম অথবা মেলওয়্যার অ্যাটাক এই ধরনের কথাগুলো কিন্তু আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি অথবা আমরা কিন্তু এই কথাগুলোর সাথে কিন্তু অনেকেই খুবই কম বেশি পরিচিত। সো এগুলা মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রপার সিকিউরিটি না থাকার কারণে। আপনি যখন আপনার ওয়েবসাইটের মধ্যে
এই যে আপনার এই ট্যাগগুলা ইউজ করবেন, এতগুলা জিনিস যখন আপনি ইউজ করবেন, দিন শেষে যদি আপনার ওয়েবসাইটের মধ্যে যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু এগুলা ইউজ করার কোনো মানা থাকে না। তো এর আগে আপনি এগুলা ইউজ করবেন, তার আগে আপনার ওয়েবসাইটের প্রপার সিকিউরিটি আপনাকে এনশিওর করতে হবে। যেটা মূলত হোস্টিং প্ল্যাটফর্ম যেগুলো আছে তারা কিন্তু দিয়ে থাকে একেক হোস্টিং প্ল্যাটফর্মের সিকিউরিটি একেক রকম। বাট আপনার হোস্টিং প্ল্যাটফর্মগুলা মূলত যেভাবে সিকিউরিটি দিয়ে থাকে সেটা হচ্ছে যে SSL অথবা আপনি বলতে পারেন যে HTTPS সিকিউরিটি দিয়ে থাকে। অর্থাৎ HTTPS এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ আপনার ওয়েবসাইটটা প্রোটোকল ভার্সনে সিকিউর আছে। আপনি যখন HTTPS টা ইউজ করবেন, আমি যদি এখানে যদি আপনাকে দেখাই HTTPS ফুল ফর্ম যখন সার্চ দিয়ে হাইপার ট্রান্সফার প্রোটোকল সিকিউরড, অর্থাৎ আপনার ওয়েবসাইট প্রোটোকল ভার্সন আছে কিন্তু সিকিউরড আছে। এখন আপনার ওয়েবসাইটটা যদি সিকিউরড ভার্সনে যদি না থাকে, তখন আপনার ওয়েবসাইটে হোস্টিং এর রুট ফাইলগুলোতে কিন্তু অনেক ধরনের সমস্যাগুলো হয়ে যেতে পারে। এন্ড এই কারণে অনেকে কিন্তু অনেক সময় ওয়েবসাইটটা এমনভাবে গভীরভাবে হ্যাক হয়ে থাকে যে আপনি বুঝতে পারবেন না কখন আপনার ওয়েবসাইটটা আপনার হাতের থেকে চলে গেছে। আপনি আপনার ওয়েবসাইটটাকে আর অ্যাক্সেস করতে পারতেছেন না। তার পাশাপাশি আপনার ওয়েবসাইটে যে ডাটাগুলা ছিল সমস্তটা হঠাৎ করে উধাও হয়ে গেছে। সো এই বিষয়গুলা হচ্ছে আ মূলত যে HTTPS সিকিউরিটি না থাকার কারণে হয়। বিশেষ করে আপনার যখন SSL সার্টিফিকেটটা আপনার ওয়েবসাইটে ইনস্টল করা থাকবে, এটা যখন সিকিউর থাকবে তখন এসব হওয়ার চান্স কিন্তু খুবই কম হয়। তো এই বিষয়গুলাই মূলত হচ্ছে যে অন পেজ SEO যে টপিকস গুলা, আশা করি আপনারা সবগুলা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো রেফারেল থাকে যে এই টপিকটা বাদ গেছে তাহলে আপনারা ডেসক্রিপশনের মধ্যে বলতে পারেন। অথবা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে সেটাও আপনারা এই যে চ্যাট বক্স আছে ওখানে আপনারা বলতে পারেন। অ্যান্ড আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগতেছে। অ্যান্ড এরকম ইউজফুল ভিডিও পেতে আমার যদি Facebook থেকে দেখে থাকেন Facebook পেজটা ফলো করে দিবেন। অ্যান্ড YouTube থেকে দেখে থাকলে আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।